প্রত্যেকটা বাড়ির মতো মানসির বাড়িতেও প্রতিদিন কাজের লোক নিয়ে ঝামেলা লেগেই থাকতো। তার হেল্পিং হ্যান্ড রানী ছিল একেবারে মহারানীর মতো। তার ভাবসাবই আলাদা, সে তো তার মতোই চলতো, মানসির কোনো কথার ধারই ধারতো না। আর এই নিয়ে মানসির সাথে ঝামেলা হলে রানী তো কাজে আসাই বন্ধ করে দেয়। এবার তো মানসি পড়ে চরম বিপদে। একের পর এক কাজের লোক ঠিক করলেও কেউই রানীর মতো ছিল না। আর এক কাজের লোক নিয়ে তো মানসির অফিসেও তোলপাড় শুরু হয়ে যায়। এবার বেচারি কি করবে, কি করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, সেটাই দেখবো আজকের গল্প মহারানীতে। চলুন তাহলে আর দেরি না করে মজার এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের মানসি নামের একটা মেয়েকে দেখানো হয়। মানসি ঘুম থেকে উঠেই তাদের কাজের লোক রানীকে ফোন করতে থাকে, কিন্তু রানী তো ফোনই রিসিভ করছিল না, যার কারণে মানসিকে সকালেই ঘরের সব কাজ করতে হয়। সে যখন কাজে ব্যস্ত ছিল তখনই তার দরজায় কলিং বেল বাজে। সে মনে করেছিল রানী এসেছে, তাই সে দরজা খুলেই তাকে বকা দিতে থাকে। কিন্তু তখনই সে খেয়াল করে দরজার ওপাশে তার সঙ্গীত গুরু এসেছে। এটা দেখেই সে তখন নিজেকে সামলে নেয়। এরপরই গুরুর সাথে সঙ্গীত চর্চা করতে থাকে। কিন্তু তাদের এই সঙ্গীত চর্চা দেখে মানসির হাজবেন্ড আর তার মেয়ে খুবই বিরক্ত হয়। তখনই রানী সেখানে চলে আসে। রানীকে দেখে মানসি তাকে সঙ্গীতের ভেতরে বলতে থাকে, তুমি গিয়ে কাজ করো। এদিকে মানসির হাজবেন্ড জিগ্নেশের সকালবেলাতেই বাথরুম হচ্ছিল না, সে খুবই যন্ত্রণার মধ্যে ছিল। তখনই রানী আসে আর তাকে এক কাপ চা বানিয়ে দেয়। আর এইটা খাওয়ার সাথে সাথেই তার বাথরুমের ডাক আসে। তাই জিগ্নেশ এবার খুশি হয়ে রানীকে বলে, এই তোমার তো ডাক্তার হওয়া উচিত। যাক, এরপরই সে মানসির মেয়ে তানির কাছে যায় আর তাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি হতে বলে। মানে এখানে বলতে গেলে মানসির পুরো পরিবার রানীই সামলায়, তাই মানসি তার উপর এতটা ডিপেন্ড করে। তো এখন মানসি রানীকে বলে, তুমি যতটা ভালো কাজ করো ঠিক ততটাই আগে যদি সময় মতো চলে আসতে পারতে তাহলে আরো ভালো হতো। প্রতিদিন একটা না একটা বাহানা করো, আজকে তোমার দেরিতে আসার বাহানাটা কি শুনি? রানী বলে, আজকে বেলের দোষ। প্রতিদিন গাড়ি করে আসার সময় যাত্রীর ঠিকানা চলে এলে ড্রাইভার বেল বাজায়, কিন্তু আজকে বাজায়নি, তাই তো আমি ঘর থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, এ কারণেই আসতে দেরি হয়ে গেছে। এখানে আমার কি দোষ? এসব কথা শুনে মানসিও তাকে আর কিছু বলতে পারে না। তখন রানীর হাতে একটা চোট দেখে গুরু, আর এটা দেখেই সে জিজ্ঞেস করে, এটা কিভাবে লেগেছে? রানী জানায়, সে আজকে যখন বাস দিয়ে আসছিল তখন একটা ছেলে আমার পিছু করছিল, আর সেই আমাকে খুব জোরে ধাক্কা দিয়েছে, তার কারণে আমার হাতে চোট লেগে গেছে। কিন্তু আমিও থেমে থাকিনি, তাকেও একটা জোরে থাপ্পড় মেরে এসেছি। এরপরই মানসি রানীকে বলে, আচ্ছা আজকে সবজি বানাও তো যাও। কিন্তু রানী বলে, ঘরে তো মটর ছাড়া আর কোনো সবজি নেই। তখনই আবার রানীর হাত থেকে সে মটরের প্লেটটাও পড়ে যায়। তাই রানী মানসিকে বলে, তারা যেন আজকে উপোস থাকে, রান্না বাড়ার দরকার নেই। মানসি তখন বলে, কি তুমি কি এখন আমাদেরকে জোর করে উপোস রাখাবে? এরপরই সে রানীকে বলে, বাড়িতে সবজি নেই তো কি হয়েছে, সে যেন বাজারে যায় সবজি কিনে আনে। রানী বলে, কেন? এখন তো ঘরে বসেই অনলাইনে বাজার করা যায়, খামোখা বাইরে যেতে যাব কেন? মানসি তখন বলে, কিন্তু এতে আবার ডেলিভারি চার্জ লাগে। এই বলে সে রানীকে কিছু রান্না করতে বলে সেখান থেকে জিগ্নেশের কাছে আসে। জিগ্নেশ তো মানসিকে দেখেই তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, কিন্তু মানসি তাকে বলে, রানী যে প্রতিদিন এত দেরি করে আসে তুমি তাকে কিছু বলতে পারো না? এই বলেই সে দেখতে যায় রান্না হয়েছে কিনা, কিন্তু গিয়ে দেখে রানী তো ফোনেই কথা বলছে, তার তো কাজে কোনো মনই নেই। রানী আসলে কাউকে তাকে ইনস্টাগ্রামে ফলো করতে বলছিল। এই কথা শুনে মানসি পেছন থেকে এসে বলে, ফলোয়ার এভাবে বাড়ে না। রানী তো মানসির কথা শুনেই ভয় পেয়ে যায় আর তার হাত থেকে সাথে সাথে ফোনটা পড়ে যায়। তখন মানসি রানীকে বলে, আমার প্রতিদিন এভাবে চিৎকার করতে ভালো লাগে না, তাই আজকে থেকে যখন কাজ করবে তখন ফোনটা সাইলেন্ট করে রেখো, আর প্লিজ কাল থেকে প্রতিদিন একটু সময় মতো কাজে চলে এসো, এভাবে আর হয় না। তখনই মানসি খেয়াল করে রানী এখনো ফোনটা সাইলেন্ট করেনি, তাই সে রানীকে আবারও ফোন সাইলেন্ট করে রাখতে বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে মানসি তার মাকে আর জিগ্নেশ তার মাকে ভিডিও কল দেয়। তারা দুজন নিজেদের ছেলে মেয়ের কাছে একে অপরের নামে বদনাম করতে থাকে, কিন্তু যখন মানসি আর জিগ্নেশ তাদের দুজনকে একে অপরের সাথে কথা বলতে দেয় তারা তো তখন একে অপরকে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। তাই মানসি তাড়াতাড়ি তার ফোনটা সরিয়ে নেয়। মানসির মা তাকে বলে, জানো তোমাকে বিয়ে করার জন্য যে ছেলেটা পাগল ছিল সে এখনো সিঙ্গেল। মানসি বলে, তাহলে আমি কি এখন নিজের ব্যাগ গুছিয়ে তার কাছে চলে আসবো? তার মা বলে, আরে না, আমি তো জানি তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না, বললাম আর কি কথাটা। এরপরই মানসি আর জিগ্নেশ অফিসে যাওয়ার জন্য বের হতে নেয়, কিন্তু তাদের মেয়ে তানি দুধ খাবে না বলে জেদ করতে থাকে। এতে মানসিদের বেশ দেরি হয়ে যাচ্ছিল। তখনই রানী এসে তানিকে বুঝিয়ে শুনিয়ে একটু দুধ খাইয়ে দেয়। জিগ্নেশের পর রানীকে বলে, তোমার বানানো চা না বেশ মজা হয়,
রানী তখন এর উত্তরে বলে গো টু হেল। মানসি তখন রানীকে বলতে থাকে কি ব্যাপার, জিগ্নেশ তোমার তারিফ করেছে, তাহলে তুমি তাকে গালি দিচ্ছ কেন? রানী বলে কোথায়, আমি তো তারিফ করছিলাম, তানি আমাকে কালকে বলেছে এখন নাকি মানুষ তারিফ করলে তাকে গো টু হেল বলতে হয়। যাক, এদিকে জিগ্নেশের অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মানসিকে ঘর থেকে বের হতে বলে। মানসি ঘর থেকে বের হতে গেলে জামা কাপড় ধোয়ার লোক আসে আর টাকার জন্য দাঁড়িয়ে থাকে, তাই মানসি তখন তাকে টাকা দেয়। এরপর সে যখন নিচে যায় তখন সিকিউরিটি গার্ড তার থেকে টাকা চায়। মানসি দেখে সে তার পার্স রানীর কাছে দিয়েই চলে এসেছিল, তাই সে বারবার রানীকে ফোন করতে থাকে, কিন্তু রানী তো ফোনই রিসিভ করছিল না। তাই মানসি নিজে আবারও উপরে যায় তার পার্সটা নিয়ে আসতে। এরপর সে রানীকে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে এতক্ষণ তার ফোন ধরছিল না কেন? রানী বলে কেন, আপনিই তো বলেছেন কাজের সময় ফোন সাইলেন্ট রাখতে। মানসি বলে আমি তো তোমাকে তাড়াতাড়ি আসতে বলি, তুমি কি আসো? তাহলে এখন এই কথাটা কেন শুনেছ? এরপরই মানসি যখন তার ব্যাগ নিয়ে নিচে যাচ্ছিল তখনই তার সাথে রানীর ধাক্কা লাগে আর রানীর হাত থেকে কাপ পড়ে ভেঙে যায়। মানসি রানীকে বলে 1 মাসের ভেতরে তুমি 8 বার কাপ ভেঙেছো, তাই আজকে থেকে তোমার আর কাজে আসার কোনো দরকার নেই, আমার সংসার আমি নিজেই সামলাতে পারবো। এই বলেই সে রানীকে কিছু টাকা দিয়ে অন্য কোনো কাজ খুঁজে নিতে বলে। রানী তো বারবার তার কাছে ক্ষমা চায়, কিন্তু মানসি বলে আমি আর তোমাকে কাছে রাখতে পারবো না। এটাতে রানী খুব কষ্ট পায়। সে মানসিকে বলে আমি তো ইচ্ছে করে কাপগুলো ভাঙি না, এরকম কাপ আপনি বাজারে 50 টাকাতেই পেয়ে যাবেন, এই 50 টাকার কাপের জন্য এরকম করছেন? এই কথা শুনে মানসি বলে আমি অবশ্যই আমার সংসার সামলে নেব, তোমার এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। এই বলে সে রানীর থেকে তার ঘরের চাবিটা নিয়ে নেয়। তানি তো এসব দেখে একটু ঘাবড়েই যায়। এদিকে আমাদের জিগ্নেশকে দেখানো হয় যে একটা জাপানিজ কোম্পানির সাথে তাদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। মিটিং এর মধ্যে মানসি বারবার তাকে কল করছিল, কিন্তু জিগ্নেশ কল কেটে দেয়। মিটিং শেষে জিগ্নেশ তার ট্রান্সলেটরকে জিজ্ঞেস করে যে জাপানিজ লোকেদের তার প্রেজেন্টেশন কি ভালো লেগেছে? ট্রান্সলেটর বলে হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে। তখনই মানসি আবারও তাকে ফোন করে, তাই এবার জিগ্নেশের অ্যাসিস্ট্যান্ট এসে সবার সামনে তার ফোন কানেক্ট করে, যার কারণে সেখানে বসে থাকা সবাই জিগ্নেশ আর মানসির মধ্যে হওয়া কথাগুলো শুনছিল। মানসি জিগ্নেশকে বলে আমি আজকে রানীকে কাজ থেকে বের করে দিয়েছি আর এখন নতুন একজনকে খুঁজতে বের হয়েছি। মানসি যখন এই কথাগুলো বলছিল তখন জিগ্নেশের ট্রান্সলেটর এই জাপানি ক্লায়েন্টদের সাথে সকল কথা ট্রান্সলেট করে জানাচ্ছিল। কথায় কথায় জিগ্নেশ মানসিকে বলে রানী খুব ভালো চা বানায়, তোমার তাকে বের করে দেওয়া উচিত হয়নি। মানসি এই কথা শুনে বলে তাহলে আজকে থেকে তুমি নিজেই নিজের চা বানিয়ে নিও। মানসি এরপর সিকিউরিটি গার্ডকে বলে আমি রানীকে চাকরি থেকে বের করে দিয়েছি, তাই তাড়াতাড়ি আমার জন্য একটা কাজের মেয়ে খুঁজে দিন। এরপরই সে একটা অটোতে উঠে যায়, কিন্তু ড্রাইভার বলে আমি এখন যাব না। একথা শুনে মানসি ব্যাগ থেকে তার ফোন বের করে, শুধু শুধু কানে দিয়ে এমন একটা অ্যাক্টিং করে যে সে একজন পুলিশ অফিসার, এই শহরে নতুন এসেছে। মানসি তখন ড্রাইভারের সামনে বলতে থাকে আমি কালকে একজনকে এনকাউন্টার করেছি, আমার পিস্তলে এখনো একটা গুলি আছে। এই কথা শুনে ড্রাইভার তো খুব ভয় পেয়ে যায়, তাই সে মানসিকে বলে আপনার যেখানে যাওয়ার আমি আপনাকে সেখানে পৌঁছে দিব। এদিকে আমাদের মানসির বস রামাকান্তকে দেখানো হয়। সে সিদ্ধান্ত নিয়েছে সে আজকে মানসিকে চাকরি থেকে বের করে দিবে। সে কিভাবে তাকে এই কথাটা বলবে তার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তখনই ডেলিভারি বয় আসে আর তার খাবার দিয়ে যায়। তখন রামাকান্তের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার, মানসি যখনই কাজে দেরিতে আসে তখনই সে আপনাকে একটা লাঞ্চ পাঠায়, আমার মনে হয় এটাও সে আপনাকে পাঠিয়েছে। বস তখন সব কথা ভুলে গিয়ে মানসির পাঠানো খাবারগুলো খেতে থাকে। এদিকে আমাদের রানীকে দেখানো হয় সে তার সাথে কাজ করা কিছু মহিলাদের সাথে দেখা করতে আসে। তারা রানীকে দেখে খুব মজা করতে থাকে, কারণ রানীর ম্যাডাম আজকে তাকে কাজ থেকে বের করে দিয়েছে। রানী তখন তাদের বলে তোমাদের যে একটা গ্রুপ আছে সেখানে আমাকে অ্যাড করে নাও, আমার চাকরি চলে গেছে, এখন আমার নতুন চাকরি লাগবে, কারণ আমার পরিবারের বাচ্চাকে আমাকে সামলাতে হয়। সেখানে থাকা মহিলাগুলো তখন বলে তুমি যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চাও তাহলে তোমার ম্যাডামের ব্যাপারে তোমাকে কথা বলতে হবে। রানী বলে এটা আর কি বড় ব্যাপার, আমার মানসি ম্যাডাম খুব ভালো, একদম আমার বড় বোনের মতো। তখনই সেখানে থাকা একজন মহিলা বলে আমরা এই কথা বলিনি, আমরা বলেছি তার ব্যাপারে গসিপ করতে হবে। এদের মধ্যে একজন তার ম্যাডামের ব্যাপারে খারাপ কথা বলে। এরপর রানীকে বলে মানসির ব্যাপারে খারাপ কথা বলতে, কিন্তু রানী অনেক চেষ্টার পরেও মানসির ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারে না, তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেই মহিলাগুলো পেছন থেকে তাকে ডাকে আর বলে তোমার ম্যাডামের জন্য তুমি শুধু একটা কাজের লোক আর কিছুই না, বুঝতে পারলে? এ কথা শুনেও রানী কিছুই বলে না, সে শুধু চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের মানসিকে দেখানো হয়
যে অফিসে বসে কান্না করছিল। তখন তার বস তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। একজন কলিগ বলে আসলে মানসির কাজের মহিলা বলে ওদের ছেড়ে চলে গেছে। সে কথাটা এমন ভাবে বলে যেন মনে হচ্ছিল সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই বস এই কথা শুনে বলতে থাকে, আহা, এই বয়সে সে তোমাদের ছেড়ে চলে গেছে, তার জন্য তো আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমরা তো এখন আর কিছু করতে পারবো না, তাই চলো সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করি। এই কথা শুনে মানসি বলে, কিন্তু এখানে কে মারা গেছে? আমার কাজের লোক তো বেঁচে আছে। বস তখন বলে, তাহলে মারা গেছে কে? একটা লোক বলে, এখানে কেউ মারা যায়নি, মানসির কাজের লোক আসলে কাজ ছেড়ে চলে গেছে। বস বলে, সে কাজ ছেড়ে চলে গেছে আর তাই তোমরা এখানে বসে বসে শোক পালন করছো? তোমাদের আমি এই কাজের জন্য স্যালারি দেই? এই বলে সে সবার উপর চেঁচিয়ে বলতে থাকে, এখনই সবাই নিজেদের কাজে যাও। আর মানসি তার সাথের এমপ্লয়িকে বলে, তোমরা দুজনে আমার কেবিনে আসো। তারা কেবিনে এলে বস তাদেরকে বলতে থাকে, তোমাদের বার্গার আসলেই খুব মজা ছিল, কিন্তু তোমাদের কি এটা মনে আছে এবার আমাদের ব্যাংকের কালচারাল প্রোগ্রাম খুব তাড়াতাড়ি হতে চলেছে? মানসি বলে, হ্যাঁ স্যার, আমাদের মনে আছে। বস তখন বলতে থাকে, এবারের প্রোগ্রামের থিম হচ্ছে পার্টনারশিপ, তাই তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। কোনো জিনিসে আমার সাহায্য লাগলে আমাকে অবশ্যই জানাবে। আর একটা কথা মনে রেখো, এবার আমার কম্পিটিশন জেতার ট্রফি চাই। মানসি তখন বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি আর কাজল খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছি। রোজ সকালে আমাদের দুজনের ঘরে দুজন মিউজিক টিচার আসে আর আমাদের সঙ্গীত চর্চা করায়। এই কথা শুনে বস খুব খুশি হয়। এরপর সে একজনের কাছে এসে বলে, আমার ব্যাংকের কিছু কাজ ছিল, সেটা যদি এখন করে দিতে তাহলে অনেক ভালো হতো। লোকটা বলে, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, কালকে ছাড়া হবে না। বস বলে, আসলে আমার কাজের লোক কাজ ছেড়ে চলে গেছে, তাই ঘরের কাজ, ঝাড়ু দেওয়া, খাবার বানানো সব আমার নিজের একা করতে হয়েছে, তাই আমার দেরি হয়ে গেছে। তখনই সেখানে মানসি চলে আসে আর লোকটিকে বলে, আপনি ওনার কাজটি করে দিন, এমনিতেই কাস্টমার তো ভগবানের মতো, তাই না? এ কথা শুনেই লোকটা কল্পনা করতে থাকে বসের চারিপাশে একটা পবিত্র আলো জ্বলে উঠেছে। তখনই মানসি তার বসকে বলে, বস আপনি ছাড়ুন, আমি কাজটা করে দিচ্ছি। বস বলে, না না, তুমি এটা কি বলছো? তুমি যদি আমার ঘর ঝাড়ু দাও তাহলে এটা কেমন দেখাবে? মানসি বলে, আমি ঝাড়ুর কথা বলছি না, আমি ব্যাংকের কথা বলছি। এরপর মানসি যখন তানিকে নিয়ে স্কুল থেকে ফিরছিল তখন সিকিউরিটি গার্ড তাকে জানায় যে সে রাম্বা নামের একজন নতুন কাজের লোক খুঁজে এনেছে। এই কথা শুনে মানসি যখন তার সাথে দেখা করতে যায় তখন রাম্বা তাকে কোনো কথা না বলতে দিয়ে নিজেই বলতে থাকে যে সে 12 ঘন্টা কাজ করতে পারবে না, 12 ঘন্টার কাজ সে 2 ঘন্টাতে করে সেখান থেকে চলে যাবে। কিন্তু মানসির কথা ছিল সে 12 ঘন্টার জন্যই একজন কাজের লোক খুঁজছে। তবে রাম্বা তো সেটা মানতে চায় না, যার কারণে মানসি তাকে না করে দিয়ে সেখান থেকে চলে আসে। সেই সময় রাম্বা সেই সিকিউরিটি গার্ডকে বেশ বকাঝকা করে তার মূল্যবান সময় নষ্ট করানোর জন্য। এরপরে রাতের বেলা মানসি, তানি আর জিগ্নেশ একসাথে বসেছিল। তখন তানি জিজ্ঞেস করে আজকে রাতের খাবারে তারা কি খাবে। তখনই তাদের দরজায় ডেলিভারি বয় আসে আর সে খাবার দিয়ে যায়। এটা দেখে মানসি জিগ্নেশকে বলে, তোমার খাবার অর্ডার করার কি দরকার ছিল? আমি তোমাকে খিচুড়ি বানিয়ে দিতাম। জিগ্নেশ বলে, কোনো সমস্যা নেই, আজকে কাজের লোক নেই, তাই একদিন বাইরের খাবার খেলে কিছুই হবে না। তানি বলে, যদি কাজের লোক আর কোনোদিন না আসে তাহলেই ভালো হবে। মানসি এই কথা শুনে বলে, এসব কথা বলতে নেই, তাহলে কথা সত্যি হয়ে যায়। তখন জিগ্নেশ যায় খাবারের প্লেট আনতে। মানসি বলে, আমি নতুন নিয়ম বানিয়েছি, যে প্লেট নষ্ট করবে তাকে সেই প্লেট ধুতে হবে। এই কথা শুনে জিগ্নেশ আর প্লেট আনে না। এরপর তানি যখন খাবার খাচ্ছিল তখনই তার হাত থেকে খাবার টেবিলে পড়ে যায়। মানসি বলে, আমি আরো একটা নতুন নিয়ম বানিয়েছি, যে ঘরে এটা ওটা ফেলবে সেই সেটা পরিষ্কার করবে। পরের দিন থেকে মানসির কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। সে যেটাই করতে যাচ্ছিল সেটাতেই একটা না একটা কাণ্ড হয়ে যাচ্ছিল। এরপর তাদের বাসায় একজন নতুন কাজের লোক আসে। মেয়েটা অনেক পানি নষ্ট করছিল। মানসি তখন তাকে পানি নষ্ট করতে মানা করলে মেয়েটা এমন ভাবে মানসির দিকে তাকায় যে মানসি খুব ভয় পেয়ে যায়। তাই সে তখনই সেই মেয়েটাকে কাজে রাখতে মানা করে দেয় আর নতুন একজন মেয়েকে আনতে বলে। কিন্তু আরেকজন এলে তাকেও মানসির পছন্দ হয় না। একদিন সে লিফট দিয়ে যাচ্ছিল, তখন সে একটা মহিলাকে বলে, আমি এই ফ্ল্যাটে থাকি, আমার একটা কাজের মেয়ের দরকার যে 12 ঘন্টার জন্য আমার ঘরে কাজ করবে, তুমি কি সেটা করবে? মহিলা বলে, আমিও এই বিল্ডিং এ থাকি, আমার 24 ঘন্টার একটা কাজের বুয়া লাগবে, তুমি কি আমার জন্য কাজ করবে? কি একটা অবস্থা। তো এরপর থেকে মানসি আর জিগ্নেশ মিলে ঘরের কাজ করতে শুরু করে। তারা একে অপরের উপর আবার দোষ দিতে থাকে। এরপর মানসি আজকে অফিসে দেরি করে যায়। তখন তার বস এসে বলে, মানসি তুমি আজকেও দেরি করে এসেছো? মানসি তখন বসের উপর চিৎকার করে বলে, আমি জানি আমি দেরি করে এসেছি, তাই আমি অফিস থেকে দেরি করে যাব, তাই আমাদের জ্ঞান দেবেন না। বস বলে, কিন্তু আমি তো কিছুই বলিনি। এই বলেই সে মানসিকে একটা কুলফি খেতে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে জিগ্নেশ তার কোম্পানিতে মিটিং করছিল। তখন আবারও তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার আপনার ইম্পর্টেন্ট কল আছে, তাই আমি আবারও আপনার ফোন কানেক্ট করে দিয়েছি, প্লিজ কথা বলে নিন।
জিগ্নেশ কথা বলতে চাইছিল না, কিন্তু সেখানে থাকা সবাই বলতে থাকে, আমরা জানি আপনার স্ত্রী আপনাকে কল করেছে, তাই প্লিজ কথা বলে নিন। তখন সে ফোন তুলে নেয়। মানসি ফোনে বলতে থাকে, আমি কাজের লোক পেয়ে গেছি। এই কথা শুনে জিগ্নেশ আর তার সাথের বাকি সবাই সেখানে হাততালি দিতে থাকে। কিন্তু তখনই মানসি আবার বলে, তবে একটা সমস্যা আছে, কাজের লোক অনেক দূরে থাকে। আমি তোমাকে বলেছিলাম কাজের লোক খুঁজতে, কিন্তু তুমি পারোনি, তাই এবার যেহেতু আমি খুঁজেছি তাই তোমার বাসায় আসা নিষেধ। এই কথা শুনে জিগ্নেশ বলে, আমি তোমাকে বলেছিলাম আমি খুঁজে দেব, তুমি তো অপেক্ষা করলে না। মানসি বলে, তাই তাহলে এক্ষুনি খুঁজে দাও। জিগ্নেশ বলে, দেখো আমি এখন জাপানিজ কোম্পানির সাথে মিটিং এ আছি, এখন কিভাবে খুঁজবো? মানসি বলে, তাহলে তাদেরকে জাপানিজ ভাষায় জিজ্ঞেস করো তাদের কাছে কাজের লোক আছে কিনা। জিগ্নেশ তো জাপানিজ বলতে পারতো না, তারপরেও সে জাপানিজ বলার চেষ্টা করে। সবাই তখন ভাবে সে তাদের যেতে বলছে, তাই তারা সবাই মিটিং ছেড়ে চলে যায়। এরপর কাজ শেষে জিগ্নেশ বাড়ি ফিরছিল, তখন মানসি তাকে আবার মেসেজ করে আর বলে, যদি আজকের মধ্যে তুমি একটা কাজের লোক আনতে না পারো তাহলে তোমাকে ঘরে জায়গা দেওয়া হবে না। তখনই জিগ্নেশ খেয়াল করে তাদের অফিসের কাজের লোকটা অফিস পরিষ্কার করছে, তাই সে তার পেছন পেছন লেগে থাকে। এটা দেখে বুয়ার তো খুবই অস্বস্তিকর লাগছিল, কিন্তু জিগ্নেশ তাকে বলে, আপনি খুব ভালো কাজ করছেন। এই কথা শুনে বুয়া তাকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। জিগ্নেশ আবারও তার পেছন পেছন গিয়ে বলে, আপনি যেই কাজটা করছেন আমার কাছে তার থেকেও ভালো অফার আছে, তাই কাজ শেষে যদি আমার সাথে আমার বাড়িতে যেতেন তাহলে খুব ভালো হতো। এই কথা শুনে তো মহিলাটা অন্য কিছুই ভেবে নেয়, তাই সে জিগ্নেশকে গালি দিয়ে বলতে থাকে, আমি এরকম মহিলা না, আমি আজকেই আপনার ব্যাপারে কোম্পানিতে কমপ্লেন করব। এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর বেচারা জিগ্নেশ তার পেছন পেছন যেতে পারে না, কারণ তখন লিফটের দরজাও বন্ধ হয়ে যায়। এইদিকে তো মানসি অফিসে বসে কান্নাকাটি করছিল। কাজল তখন তাকে খাবার খেতে বলে, কিন্তু সে খাবারও খাচ্ছিল না, তাই কাজল বাধ্য হয়ে রানীকে ফোন করে। রানী ফোন রিসিভ করলেই কাজল বলে, আমার না তোমার হাতের খাবার খেতে খুব ইচ্ছে করছে। রানী তখন একটু মন খারাপ করে বলে, আপনি হয়তো জানেন না আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। কাজল বলে, কিন্তু কেন? রানী বলতে থাকে, আসলে প্রতিবার যখন আমি দেরি করে কাজে যাই মানসি ম্যাডাম আমাকে খুব বকাঝকা করে, কিন্তু এবার সে আমাকে ইংলিশে বকেছে, তাই আমার একটুও ভালো লাগেনি। তবে আপনি ফোন করে আমার খোঁজ খবর যে নিয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে। তবে আমার মনে হয় মানসি ম্যাডাম এখন অনেক ভালো একজন কাজের লোক পেয়ে গেছে, আর আমিও এখন নতুন কাজ পেয়ে গেছি। এই কথা শুনে মানসি কাজলকে বলে, এটা হতে পারে না, ওকে এখনই বলো আমার কাছে কাজ করতে আসতে। তাই কাজল তখন রানীকে বলে, তুমি যেখানে নতুন কাজ করছো তারা প্রথম প্রথম ভালো থাকবে, কিন্তু এরপর তোমার সাথে খারাপ আচরণ করবে, তাই আমার মনে হয় তোমার একবার মানসিকে ফোন করে আবারও কাজে আসার কথা বলা উচিত। রানী বলে, কিন্তু উনি আমার ফোন ধরবে না। আগে মানসি ম্যাডাম কখনোই আমার ইনস্টাগ্রামে স্টোরি মিস করতেন না, কিন্তু এখন সে আমার স্টোরি দেখেনি না, তার মানে সে এখনো আমার উপর রেগে আছে। তাই আমার মনে হয় আপনি যদি আমার হয়ে একবার তার সাথে কথা বলেন তাহলে খুব ভালো হবে। এই কথা শুনে কাজল বলে, ঠিক আছে আমি তার সাথে কথা বলে দেখছি। এরপর রানী মানসিকে ফোন করে। মানসি প্রথমেই ফোন রিসিভ করে এমন ভাব করে যে সে রানীকে চিনতে পারেনি। এরপর বলে, তুমি আমাকে ফোন করেছো, কিন্তু আমি তো নতুন কাজের বুয়ার সাথে কথা বলে ফেলেছি। এই কথা শুনেই রানী একটু মন খারাপ করে আর বলে, ঠিক আছে আপনারা যেহেতু নতুন কাজের বুয়া পেয়েই গেছেন তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। তখন মানসি বলে, আরে না না, তুমি নিজে থেকে আমার কাছে ফোন করেছো, তাই আজকে থেকে আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি, কাল থেকেই তুমি কাজে চলে এসো। এই কথা শুনে তো রানী খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই আবার রানীর সামনে তার নতুন মালকিন চলে আসে। সে রানীকে অনেক বকাবকি করতে থাকে কাজের সময় ফোনে কথা বলার জন্য, কিন্তু রানী তো খুব খুশি ছিল। তখন সেই মহিলা বলে, তুমি যদি এভাবে করেই থাকো তাহলে কাজে আসার কোনো দরকার নেই। রানী বলে, ঠিক আছে তাহলে আমি কালকে থেকে আর আসবো না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখন তো মহিলা পেছন থেকে বলতে থাকে, আমি তো তোমার সাথে মজা করছিলাম, চল আমরা দুজনে একসাথে চা বানিয়ে খাই। এদিকে মানসিও খুব খুশি ছিল। তখন কাজল তাকে জিজ্ঞেস করে, তুমি এত খুশি কেন? তুমি তো নিজের বিয়েতেও এত খুশি ছিলে না। মানসি বলে, আসলে রানীর সাথে আমার অনেক আগে থেকে একটা ভালো কানেকশন আছে, আর যখন নতুন বিয়ে হয়েছিল আর নতুন সংসার নিয়ে আমি যখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন রানী আমার পুরো সংসার সামলেছিল, আমার পাশে থেকেছিল, আমার মেয়ের পুরো দায়িত্ব তার উপর ছিল। আমাকে তো কোনো কিছুর জন্যই চিন্তা করতে হয়নি, সবকিছু আমি তার উপর ছেড়ে দিয়েছিলাম। যাক, এরপরই মানসি কাজ থেকে বাড়ি ফিরে আসে। তখন রানী আগে থেকেই তাদের ঘরে ছিল। রাতের বেলা রানী মানসিকে বলে তার জন্য একটা আইডি কার্ড কিনে দিতে, কারণ তারও একটা পরিচয় লাগবে। এরপর রানী তানিকে ঘুম পাড়িয়ে দেয়। মানসি তখন তাকে একটা কেক দিয়ে বলে,
এটা কাজল তোমার জন্য পাঠিয়েছে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। তানির তো খুব জ্বর হয়। মানসি তখন রানীকে তাড়াতাড়ি আসতে বলে, কিন্তু রানী আসে না। এদিকে তার আজকে অনুষ্ঠানের দিন ছিল, যার কারণে সে তাড়াতাড়ি অফিসে চলে যায়। মানসি যখন অফিসে ছিল তখনই তার আর কাজলের গান গাওয়ার জন্য নাম ডাকা হয়, কিন্তু সেই সময় তার ফোনে ফোন আসে জিগ্নেশ আর তানির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানসি তো এই কথা শুনে সবকিছু ছেড়ে তাড়াতাড়ি সেখানে চলে যায়। হসপিটালে গিয়েই দেখে জিগ্নেশ আর তানির হালকা একটু চোট লেগেছে, তেমন বড় কিছু হয়নি। এখন সে জিগ্নেশকে বলে, আমার ফোনে নোটিফিকেশন এসেছিল রানী চলে এসেছে, তাহলে রানী কোথায়? জিগ্নেশ বলে, কোথায়? রানী তো এখনো আসেনি। মানসি তখন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করে যে রানী যখন আসেনি তাহলে সে কেন তাকে মিথ্যা বলেছিল। সিকিউরিটি বলে, রানী আমাকে ফোন করে বলেছিল তার এন্ট্রি আজকে একটু তাড়াতাড়ি করিয়ে দিতে। এই কথা শুনে মানসি তো খুব রেগে যায়। সে ঘরে এসেই দেখে রানী কাজে চলে এসেছে, তাই সে রানীকে কোনো কিছু না বলে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। রানী তখন খুব কান্না করে, কিন্তু মানসি তো তার কোনো কথাই শোনে না, তাকে একেবারে বেরই করে দেয়। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। অফিসে গেলে বস মানসিকে খুব বকাঝকা করতে থাকে কালকে এভাবে চলে যাওয়ার জন্য, কিন্তু মানসি তাকে কোনোভাবে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়। বাড়ি এলে মানসি দেখে পুরো ঘর নতুনের মতো চকচক করছে। এটা দেখে সে দৌড়ে গিয়ে তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে। সে তাকে জিজ্ঞেস করে ঘরে কি নতুন কাজের লোক এসেছে। তখনই জিগ্নেশের মা আর মানসির মা সেখানে চলে আসে। জিগ্নেশের মা একটা নতুন কাজের লোক নিয়ে এসেছিল যে ঘর পরিষ্কার করতে জানে, আর মানসির মা একটা রান্না করার লোক নিয়ে আসে যে খুব ভালো রান্না করে। রাতে মানসি জিগ্নেশকে জিজ্ঞেস করে তারা কিভাবে দুজন কাজের লোকের দায়িত্ব নেবে। জিগ্নেশ বলে, তুমি চিন্তা করো না, আমাদের স্যালারির অর্ধেক তাদের দিতে হবে। মানসি তখন বলে, তার মানে আমরা দুজন কাজের লোক রাখবো? জিগ্নেশ বলে, দুজন না 4 জন, কারণ তোমার মা আর আমার মাও আছে। মানসি বলে, কতদিনের জন্য? জিগ্নেশ জানায়, বেশি না, মাত্র 6 মাসের জন্য। এই কথা শুনে তো মানসির অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে তখন কিছু বলতেও পারে না। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলায়। মানসি যখন গান চর্চা করছিল তখনই সেখানে চারুলতা আর গুরুদান চলে আসে। তারা দুজনেই মানসির গুরুর জন্য চা বানিয়ে এনেছিল। এটা দেখে মানসির মা গুরুকে বলে তাদের চা খেতে, কিন্তু জিগ্নেশের মা বলে তাদের চা খেতে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এদিকে চারুলতা বলে সে খুব ভালো গান গাইতে পারে, এই বলে সে গান গাওয়া শুরু করে দেয়। তখন গুরুদানও পিছিয়ে থাকে না, সেও গান গাওয়া শুরু করে। দুজন মিলে একেবারে কম্পিটিশন লাগিয়ে দেয়। এদের দুজনের গান গাওয়া দেখে গুরু তো সেখান থেকেই চলে যায়, অর্থাৎ সে কোনো মতে তাদের যন্ত্রণা থেকে বাঁচে। এরপরই মানসির মা আর জিগ্নেশের মা ফ্রিজ খুলে দেখে ফ্রিজে খুব সুন্দর করে খাবার দাবার সাজানো আছে। এটা দেখেই তো তারা দুজন ঝগড়া করতে থাকে যে তাদের কাজের লোক এটা করেছে। কিন্তু তখনই তানি সেখানে আসে আর বলে, না, এটা কেউ করেনি, এটা রানী যাওয়ার আগে করে গেছে। তখন মানসির মা বলে, তাহলে রানী থাকলেই তো ভালো হতো। এরপর চারুলতা আর গুরুদার নিজেদের জিনিস নিয়েও ঝগড়া করতে শুরু করে, যার কারণে সবাই তাদের ঝগড়া থামানোর চেষ্টা করছিল। একটু পরই তারা দুজন নিজেদের থালা বাসন সামনে নিয়ে বসে আর সেসব নিয়ে ঝগড়া করতে থাকে। ওইদিকে জিগ্নেশ, তানি আর জিগ্নেশের মা আর মানসির মা বসে বসে তাদের ঝগড়া দেখছিল। তখনই মানসি অফিস থেকে আসে। সে সবকিছু এলোমেলো দেখে তানিকে বলে, নিশ্চয় তুমি এই কাজ করেছো, তাই না? তানি বলে, না মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি কেন এসব করতে যাব? এই সবকিছু দেখে মানসির তো খুব বিরক্ত লাগছিল, তাই সে কাজলের সাথে একটা ক্লাবে চলে যায় স্ট্রেস কমাতে। সেখানে গিয়ে সে অনেক ড্রিঙ্ক করে, নিজের মনের সকল কথা সে কাজলকে বলতে থাকে। তখনই সে খেয়াল করে গুরুদার আর চারুলতা সেই বারে খুব বোল্ড ড্রেস পরে ডান্স করছে আর ড্রিঙ্কও করছে। এই দেখে তো সে তাদের দুজনেরই ছবি তুলে নেয় আর বলে, আমি আজকেই তোমাদেরকে এক্সপোজ করে দিব, তোমরা আমার মা আর শাশুড়ি মাকে বোকা বানাচ্ছ। চারুলতা তখন কান্না করতে করতে বলে, প্লিজ এমনটা করবেন না। এরপর দেখা যায় মানসি মন্দিরে আসে আর বলতে থাকে, আমার কোনো দোষ নেই, আমি যা করছি সব সংসার ভালো রাখার জন্য করছি। এরপর থেকে দেখা যায় চারুলতা আর গুরুদান মানসিকে কোনো একটা কারণে খুব ব্ল্যাকমেইল করতে থাকে। তারা তাকে হাত দিয়ে ঘরের সকল কাজ করাতে থাকে আর তারা নিজেরা শুধু বসে বসে মজা নিতে থাকে। এভাবেই একদিন জিগ্নেশ সহ বাকি সবাই ঘরে আসে আর তখনই দেখতে পায় মানসি কাজ করছে, গুরুদান আর চারুলতা বসে বসে গেম খেলছে। তাদের তো ভাবই আলাদা ছিল। এটা দেখেই তারা তাদের জিজ্ঞেস করে মানসি কেন কাজ করছে আর তারা এভাবে বসে আছে কেন, এসব কি? তারা দুজন তখন বলে, আসলে আজকে তো পুজো, তাই মানসি আমাদের বলেছে আজকে আমরা রেস্ট নিব আর সে সব কাজ সামলে নিবে। মানসিও তখন ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আমি আসলে পুজোর সব কাজ নিজেই করতে চেয়েছিলাম, এজন্যই নিজে নিজে সব করছি।
এখানে তাদের কোনো দোষ নেই। এই কথা শুনে মানসির শাশুড়ি খুব খুশি হয়ে যায়, কারণ তার ছেলের স্ত্রী এতটা সংস্কারী। এইসব দেখে তো তার খুব ভালো লাগছিল। দৃশ্য চলে যায় রাতের বেলা। মানসি জিগ্নেশকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আসলে বেশ কয়েকদিন ধরে চারুলতার গুরুদান আমাকে ব্ল্যাকমেইল করছে। ওই দিন আসলে মানসি যখন তাদের বলছিল যে আমি তোমাদের ছবি সবাইকে দেখিয়ে দিব, তখনই চারুলতা হেসে দেয় আর বলে, তাই নাকি? আমিও তোমার এই ড্রাঙ্ক ছবি তোমার শাশুড়িকে দেখিয়ে দিব, তারপর দেখব তোমার মান সম্মান কোথায় যায়। আর এই কথাটার পর থেকেই মানসি তাদের আর কিচ্ছু বলতে পারছিল না। তারা যা বলছিল সেই কথাই শুনছিল, তাদের কথাতেই নাচছিল। বর্তমানে জিগ্নেশ এইসব শুনে মানসিকে বলে, শোনো, মা আর শাশুড়ি মাকে তোমার নিজ থেকে সব বলে দেওয়া উচিত। আর তুমি যদি তাদেরকে বুঝিয়ে বলো তাহলে তারাও তোমার কথা বুঝতে পারবে। তুমি চিন্তা করো না। আর সব সময় যে মানুষ একেবারে ইনোসেন্ট থাকবে সেটাও তো নয়। তার কাছ থেকে এসব কথা শুনে মানসি এসে তার মা আর শাশুড়িকে সব কথা বলে দেয়, যার কারণে তারা দুজন মিলে চারুলতার গুরুদানকে ঘর থেকেই বের করে দেয়। মানসির শাশুড়ি বলে, আমার ছেলের বউ খুব ভালো, আমি তার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না। সে আমার মেয়ের মতো। আর তোমরা যদি আরো কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু আমরা তোমাদের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তখন কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। এসব কথা শুনে তখন তারা কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরই মানসি অফিসে আসে অনেকগুলো খাবার নিয়ে, যেটা তার শাশুড়ি আর মা রান্না করেছিল। অফিসের সবাই তো খাবার খেয়ে খুব খুশি হয়ে যায়, যার কারণে সবাই মানসিকে বলতে থাকে যে সে যেন তার মা আর শাশুড়িকে সারা জীবনের জন্য এখানে রেখে দেয়। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই আবার তানির স্কুল থেকে কল আসে। ম্যাডাম জানায় তানির আজ ক্লাস ছিল না, তাই তারা বারবার তানির বাবাকে আর তাকে কল করছিল যাতে তারা তানিকে নিয়ে যায়, কিন্তু তারা তো কলই রিসিভ করেনি। তাই তারা রানীকে কল করেছিল আর তার কাছেই তানিকে দিয়ে দিয়েছে। এই কথা শুনে মানসি তো খুব ভয় পেয়ে যায়। সে কাউকে কিচ্ছু না বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে সে জিগ্নেশকেও কল করে। জিগ্নেশ তো কাজে ছিল, তার মধ্যে এসে জানিয়ে দেয় যে ম্যাডাম নাকি তানিকে রানীর সাথে পাঠিয়েছে। এই কথা শুনে জিগ্নেশ বলে, ও তাহলে চিন্তা করো না, সে ঠিক তানিকে পৌঁছে দিবে। মানসি বলে, আরে তুমি বুঝতে পারছো না, এর আগে আমি তাকে অনেক বাজেভাবে কাজ থেকে বের করেছিলাম, তাই সে যদি তানিকে কিছু করে দেয় তখন কি হবে? আমার তো অনেক টেনশন হচ্ছে। জিগ্নেশ এসব শুনে বলে, আরে তুমি বেকার বেকার টেনশন করছো, এসব নিয়ে এত টেনশন করো না তো, টেনশনের কিচ্ছু নেই, রানী ঠিকই তাকে পৌঁছে দিবে। তখনই মানসি একটা জায়গায় এসে দেখে রানী আর তানি একসাথে বসে খেলছিল। তানি তো তার সাথে খুব হ্যাপি ছিল। এটা দেখার পর শেষমেশ তার মনে শান্তি আসে। সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে যাক, রানী তার মেয়ের কোনো ক্ষতি করেনি। কিন্তু সে সেখানে আসলে দেখা যায় এবার রানী তার সাথে কোনো কথাই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এতে মানসির কিছুটা মন খারাপ হয়, কিন্তু সেও আর কিছু বলে না। এরপরই সে চলে আসে কোম্পানিতে। সেখানে সে গান প্র্যাকটিস করছিল। সে অনেক ভালোভাবে সব করার চেষ্টা করছিল, কিন্তু তার তো কোনো কিছুতেই মন বসছিল না। তখনই সে সেখান থেকে চলে যায়। কাজল তখন সাথে সাথে রানীকে ফোন করে আর বলে, আমি খেয়াল করেছি তুমি তোমার নতুন কাজে মোটেও খুশি নও, আর ওইদিকে মানসিও তোমাকে ছাড়া একদম খুশি নেই। তাই আমার মনে হয় তোমার আবারও মানসির কাছে যাওয়া উচিত আর তার কাছেই কাজ করা উচিত, তাহলে তোমরা দুজনেই ভালো থাকবে। রানী তখন বলে, না, এবার আর আমি নিজে সেদে সেদে সেখানে যাব না। এর আগেও কয়েকবার গিয়েছি, কিন্তু প্রত্যেকবারই সে আমাকে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর নয়, আমি তো সেবার ম্যাডামকে বারবার বলেছিলাম যে আমার কোনো দোষ নেই, সে একটাবার আমার কথা শুনতে পারত, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। উল্টো আমাকে টানতে টানতে ঘর থেকে বের করে দেয়, আমাকে অপমান করে। আমি এবার এতে অনেক কষ্ট পেয়েছি, তাই আমি আর ফিরে যাব না। আমারও তো মান সম্মান আছে। এসব শুনে কাজল তাকে বোঝানোর চেষ্টা করে যে রাগের মাথায় হয়তো হয়ে গেছে, সেজন্য এসব ধরে বসে না থাকে। কিন্তু রানী তো কোনো কথাই শোনে না, সে ঠাস করে কল কেটে দেয়। তাই কাজল এতে খুবই বিরক্ত হয়, আর বিরক্ত হয়ে পেছন ঘুরতে গেলেই হঠাৎ করে পড়ে তার পুরো মুখ আর গলায় সে ব্যথা পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা কাজলকে দেখি। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সে বেশ ভালোই ব্যথা পেয়েছিল, তাই তার পুরো মুখ আর গলায় ব্যান্ডেজ করা হয়। দেখা যায় মানসি সহ বাকি সবাই কাজলকে জিজ্ঞেস করছিল যে এটা কিভাবে হয়েছে, কিন্তু বেচারি তো কিছুই বলতে পারে না। তার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না।
খুব কষ্ট হচ্ছিল তার। এসব দেখে বস তো খুবই রেগে যায় আর বলে, আমার কপালে আসলে ট্রফিই নেই। যখনই কম্পিটিশন সামনে আসে তোমাদের মধ্যে কেউ না কেউ একটা বিপদ নিয়ে আসো, আমার আর ভালো লাগে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মানসিও সেখান থেকে চলে যায়। কিন্তু মানসি তার জীবনে হওয়া সকল বিষয় নিয়ে অনেক বেশি ডিস্টার্ব ছিল। সে একা একা তখন নদীর তীরে চলে যায় আর সেখানেই দাঁড়িয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার আর রানীর ভেতর হওয়া সেই কথাগুলো নিয়েই চিন্তা করতে থাকে। তার জীবনে যা যা হচ্ছে সবকিছুই সে কল্পনা করতে থাকে। এরপরই সে ফিরে আসে বাড়িতে আর এসেই দেখে জিগ্নেশ বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। সবাই তো এর জন্য খুব খুশি, সবাই এটা নিয়ে অনেক আনন্দ করছিল। কিন্তু এই সব কিছুর ভেতরে মানসির যে মন খারাপ সেটা তো কেউ খেয়ালই করে না। তাই সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর একা একাই চোখ মুছে আবারও বাইরে আসে। সে কাউকে কিছু বলতেও পারছিল না। এরপর দেখা যায় মানসির মা সবার সামনে বলে, মানসি যখন স্কুলে ছিল তখন একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, তারপর থেকে সে তার জীবনে আর কখনো কোনো অ্যাওয়ার্ড পায়নি। এই কথা শুনেই মানসি সেখানে হুট করে কান্না করে দেয়। তখন তার এই অবস্থা দেখে সবাই বলে, আরে আমরা তো মজা করছিলাম, সে কান্না করছে কেন? কিন্তু মানসি বলে, কাল আমাদের কোম্পানিতে মিউজিক শো ছিল যেখানে জিতলে আমি এবার অ্যাওয়ার্ড পেতাম, কিন্তু আমার কারণেই সেটা ক্যান্সেল হয়ে গেছে। তবে কোনো সমস্যা নেই, সামনের বছর আমি ঠিকই অ্যাওয়ার্ড পেয়ে যাব। কারণ এসব বলেই তো আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে আসছে সেই ছোট থেকে। স্কুল শেষ হলে কলেজে পাঠিয়েছে, কলেজ শেষ করেছি, এরপর একটা চাকরি খুঁজতে বলেছে, আর যখন চাকরি পেয়ে গেলাম এরপর বিয়ে করতে বলেছে। বিয়ে করার পর একটা বাচ্চা নিতে বলল, সংসার সামলাতে বলল। কিন্তু আমি যখন আমার স্বপ্নের কথা বলেছিলাম সবাই বলেছিল এটা পরের বছর হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। কিন্তু সেই পরের বছর কখনোই আর আসেনি আমার জীবনে। আমি সব সময় সবার কথা মতোই করে গেলাম, আর এসব করতে গিয়ে মানতে গিয়েই আমার নিজের স্বপ্ন কখনো পূরণ হয়নি। আমি একজন সিঙ্গার হতে চেয়েছিলাম, সেটাও হতে পারিনি। এই সব কথা বলে মানসি খুব কান্নাকাটি করতে থাকে। তখনই তার পরিবারের সবাই তাকে বুঝতে পারে, তাই তারা এবার তার থেকে ক্ষমা চায়। তারা বুঝতে পারে তাদের জন্য মানসির কত কিছু মিস হয়ে গেছে, তাই তারাও এবার গিল্টি ফিল করে। তারা সবাই তার কাছে ক্ষমা চেয়ে বলে সামনে থেকে তারা সবাই তার অনেক খেয়াল রাখবে। এই সবকিছু শুনে মানসি অবশেষে একটু শান্ত হয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। মানসি তো ঘুমাতেই পারছিল না, তাই তার মেয়ে তাকে গান গেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। কিন্তু তানি যেই গানটা গায় সেই গানটা আসলে রানী তাকে সবসময় গেয়ে শোনাতো। তার কাছ থেকে শুনতে শুনতেই গানটা তার মুখস্থ হয়ে গেছে। এসব শুনেই মানসির রানীর কথা মনে পড়ে, তাই সে পরের দিন সকালে উঠেই সোজা রানীদের বস্তিতে চলে যায় তার সাথে কথা বলার জন্য। কিন্তু যখন সে রানীর ঘরের সামনে যায় তখন শুনতে পায় রানীর হাজবেন্ড তাকে খুব মারধর করছে। সামান্য একটা ভুলের জন্য তার উপর সে এভাবে নির্যাতন করতে থাকে। এসব তো মানসির একেবারেই সহ্য হয় না, তাই সে কিছু না বলেই ঘরের ভেতর চলে আসে। আর সামনেই ছিল সরস্বতীর একটা ছবি। এটা দেখে সে সরস্বতীর মতোই ব্যবহার করতে থাকে। সে রানীর হাজবেন্ডকে বলতে থাকে, আমি তোমার প্রতি খুব নিরাশ হয়েছি। আমি তো একজন নারী, তুমি আমাকে খুব সম্মান করো, কিন্তু আরেকজন নারীর উপর কিভাবে হাত তুলতে পারো? তখন তো রানীর হাজবেন্ড ভীষণ ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার পায়ের সামনে বসে আর বলতে থাকে, আমি আর এই কাজ কখনো করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। রানী তো তখন মানসির অভিনয় খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু সেও তখন এমন অভিনয় করে যেন তার মধ্যেও সরস্বতীর আত্মা চলে এসেছে। তাই তার হাজবেন্ড তার থেকেও ক্ষমা চায়। রানীর হাজবেন্ড এরপর সেখান থেকে চলে গেলে রানী মানসিকে বলে, আপনি খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু এখন আমার কাজ আছে, আমি আপনার সাথে পরে ফোনে কথা বলে নিব। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু মানসি তো থেমে যায় না, সে তার পেছন পেছন যায়। মানসি বলতে থাকে, আমি যা করেছি তা সব ভুল ছিল, তাই প্লিজ আবারও কাজে ফিরে এসো, আমি আর এমনটা করব না, আমার ভুল হয়ে গেছে। তখন রানী বলে, আমি আর ফিরতে চাই না, আমি নতুন কাজ পেয়ে গেছি, সেটাই করব। মানসি এই কথা শুনে তার পেছন পেছন যায় আর তার সাথে বাসে উঠে পড়ে। রানী তখন তাকে বারবার বলে, দেখুন এই জায়গাটা আপনার জন্য নয়, কিন্তু মানসি তবুও তার পেছন পেছন যায় আর বলে, দেখো আমি তোমাকে ডাবল স্যালারি দেব, তাও তুমি ফিরে এসো। কিন্তু রানী তবুও শোনে না। এরপর বাস থেকে নেমে অটোতে বসেও সে রানীকে মানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করলেও রানী কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই সে এবার রানীর সাথে সাথে সেই ঘরে চলে যায় যেখানে রানী কাজ করে। কি ডেসপারেট চিন্তা করুন। মানসি দেখে রানী নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, অর্থাৎ হয়তো এখানে তাকে খেতে দেওয়া হয় না।
তার উপর তার নতুন মালকিন তাকে ঘরের চাবিও দেয়নি, অর্থাৎ সে তাকে তার মতো বিশ্বাসও করে না। এসব দেখে মানসি বলতে থাকে, তোমার মালকিন তো তোমার উপরে একটুও বিশ্বাস করে না, তাহলে তুমি এখানে কেন চাকরি করছো? এটা ছেড়ে দাও। রানী তখন শুধু এতটুকুই বলে, আপনি এখান থেকে চলে যান, না হলে আমার নতুন মালকিন আমাকে কাজ থেকে বের করে দিবে। মানসি বলে, তাই নাকি? আমি তো এটাই চাই, সে যেন তোমাকে কাজ থেকে বের করে দেয়, এরপর তুমি আমার সাথে কাজ করবে। তো সেই সময় রানী সেই নতুন মালকিন দরজা খোলে আর রানীকে বলতে থাকে যে সে এত দেরি করে কেন এসেছে। সে রানীকে আরো বেশি বকাঝকা করতে থাকে, যেটা দেখে মানসির খুব রাগ হয়। তাই মানসি এই মহিলাকে গালি দিতে থাকে। মহিলা তখন রানীকে জিজ্ঞেস করে তার সাথের এই মহিলাকে। মানসি বলে, আমি তার বড় বোন। সেই মহিলা তখন বলে, তুমি কি বলতে চাইছো? আমি রানীর বড় বোন? এখন তো এই নিয়ে এরা দুজন রানীকে নিয়ে টানাটানি করতে থাকে, যেটা দেখে রানীর খুব বিরক্ত লাগছিল। রানী তখন তাদের থামতে বলে, কিন্তু এরা দুজন তো ঝগড়াই করে যাচ্ছে। শেষে মানসি রানীকে টানতে টানতে সেই ঘর থেকে নিয়ে আসে। তবে সেই মহিলা রানীকে বলে, আমি তোমার জন্য 15 মিনিট অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি চলে এসো, আর না হলে কিন্তু আমিই চলে যাব তোমার কাছে। বুঝুন কাজের মহিলা নিয়ে এই দুজনের কি অবস্থা। তো এরপর মানসি আর রানী একসাথে বসে কথা বলে। রানী জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি চান বলুন তো? মানসি বলে, দেখো, আমি চাই তুমি আবারও কাজে চলে আসো। তার চেয়ে বড় কথা হলো, আমার কোম্পানিতে একটা সিঙ্গিং কম্পিটিশন আছে, যেখানে আমার গান গেতে হবে। কাজল আমার সাথে গান গাওয়ার কথা ছিল, কিন্তু তার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার কারণে সে গাইতেও পারবে না। এখানে আমার একটা পার্টনার লাগবে, তাই আমি চাই তুমি আমার সাথে গান গাও। আমি তোমার গলার আওয়াজ শুনেছি, তুমি খুব ভালো গান গাও, আমি জানি। আর এমনটা না যে আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছি, আমি তোমার স্বপ্ন পূরণ করব। এই বলেই সে রানীকে একটা প্যাকেট দেয়। রানী প্যাকেট খুলেই দেখে সেখানে তার একটা আইডি কার্ড ছিল। মানসি বলে, তোমার স্বপ্ন ছিল তুমি নিজের পরিচয়ে কাজ করবে, নিজে কাজ করো, তার একটা পরিচয় থাকবে, তাই আমি তোমার জন্য এই আইডি কার্ডটা বানিয়েছি। রানী এসব দেখে বলে, আমি এটা করতে পারবো না, আমার নতুন ম্যাডাম আমার উপর খুব বিশ্বাস করে, আমি তাকে ছেড়ে আপনার কাছে আসতে পারবো না। তাছাড়া ওই দিন আমার হাজবেন্ড ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, যার কারণে আমার সবকিছু সামলে আসতে দেরি হয়ে গেছে। আমি আপনার উপর বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম আপনি আমার উপর বিশ্বাস করবেন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আমার এই জিনিসগুলো খারাপ লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে আমার নতুন ম্যাডামের জন্যই কাজ করব। মানসি তখন বলে, আমি জানি আমি খুব সেলফিশ, তাই আমি তোমাকে আর জোর করব না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই কাজ করতে পারো। এই বলেই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন, তাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। মানসি তার বসকে বলে, আমি একা একা সবকিছু সামলে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না। এরপরই অনুষ্ঠান শুরু হয়। মানসি প্রথমে একা একা খুব সুন্দর করেই গান গাইছিল, কিন্তু এরপরই সে মাঝখানে আটকে যায়। তখনই সেখানে রানী চলে আসে। এটা দেখে তো মানসি খুবই অবাক হয়ে যায়। যাক, এরপরই রানী সুন্দর করে গান গেতে থাকে তার সাথে। তারা দুজন এত সুন্দর করে গান গায় যে সেখানে থাকা সবাই তাদের গান শুনে মুগ্ধ হয়ে যায়। আর এরপরই গান শেষ হলে এবার উইনার ঘোষণা করার পালা। তখনই দেখা যায় রানী আর মানসি কম্পিটিশনটা জিতে যায়। এতে তারা দুজন খুব খুশি হয়, আর মানসির বসও। এরপর ট্রফি নিয়ে মানসি একটা স্পিচ দেয়। সে বলে, যেভাবে একজন সফল পুরুষের পেছনে একটা নারীর হাত থাকে, সেরকম একটা সফল নারীর পেছনে তার হাউস হেল্পের অনেক বড় হাত থাকে, কিন্তু পার্থক্য শুধু এইটাই, আমাদের কাজে আমরা সম্মান আর নাম পাই, কিন্তু তাদেরকে বা তাদের কাজকে কেউ কোনো সম্মান দেয় না। আমাদের মনে হয় তাদেরকে স্যালারি দিয়েই আমাদের তাদের প্রতি সকল দায়িত্ব পূরণ হয়ে যায়, কিন্তু আমাদের আসল দায়িত্ব তখন পূরণ হয় যখন আমরা আমাদের হাউস হেল্পকে প্রতি মাসে স্যালারির সাথে সাথে ধন্যবাদ দিই। এরপর মানসি রানীকে কিছু বলতে দেয়। রানী বলে, আমি মন থেকে মানসি ম্যাডামকে ধন্যবাদ বলতে চাই। আমি যখন আমার চাচির হয়ে কাজ করতাম তখন সে আমাকে কখনোই নিজের সোফায় বসতে দিত না, প্লেটে খেতে দিত না, কিন্তু মানসি ম্যাডাম কখনোই আমার সাথে এমন আচরণ করেনি। সে সবসময় আমাকে নিজের বোন হিসেবে দেখেছে। যাক, এরপর তারা সবাই বাইরে গেলে মানসি রানীকে একটা স্কুটার গিফট করে। এটা দেখে তো রানী খুশিতে কান্নাই করে দেয়। পরের দিন রানী খুব ভোরে মানসিদের বাড়িতে কাজ করতে চলে আসে। তখন মানসি তাকে বলে, তুমি কেন কাজ করতে এসেছো? তোমার তো স্বপ্ন ছিল আইডি কার্ড নিয়ে তুমি চাকরি করবে, তাই আমি একটা অফিসের ক্লিনার হিসেবে তোমাকে জয়েন করতে বলেছিলাম, তাহলে তুমি এখানে কেন এসেছো? রানী বলে, আপনি আমার অনেক বড় পরিচয়। এই কথা শুনে মানসিও খুব খুশি হয়ে যায়, আর তখনই তারা দুজন একটা সেলফি তুলে নেয়। আর এইভাবেই এই গল্পটাও এখানেই শেষ হয়। আসলে অনেকেই নিজেদের বাসার হাউস হেল্পদেরকে অনেক ছোট করে দেখে, কিন্তু তারা কিন্তু আমাদের জীবনের অনেক বড় একটা অংশ।
তাই তাদেরকেও তাদের প্রাপ্য সম্মান আর ভালোবাসাটুকু দিতে হবে। তাহলে তারাও ভালো থাকবে আর খুশি থাকবে, আর আমরাও ভালো থাকবো। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।